নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। অনেকেই এটা আজকাল প্রশ্ন করেন যে আপনি তো বাংলাদেশ ছাড়া আর বেরোচ্ছেনই না, কেন বাংলার রাজনীতি বা দেশের রাজনীতিতে কি কোনো উপাদান নেই? যথেষ্ট উপাদান আছে, নিশ্চয়ই সেটাও একটা বিষয়। তবে বাংলাদেশ নিয়ে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু এটাই যে পৃথিবীর বিভিন্ন পরাশক্তিগুলোর সাথে ছোট যেগুলো শক্তি তারা কিভাবে লড়াই করে সেটা দেখার বোঝার কৌতূহল বরাবরের, এটা চরিত্রগত স্বভাব। এবং বাংলাদেশের লড়াই, যদিও বাংলাদেশকে কখনোই একটি আদর্শ রাষ্ট্র হিসাবে মনে করিনি, কিন্তু সবসময় মনে হচ্ছে যে গণতন্ত্রের পথে যখন যাত্রা সে চাইছে তার সেই সুযোগটা থাকা উচিত, এবং সুযোগের ক্ষেত্রে যেখানে প্রতিবন্ধকতা তৈরি হবে সেখানে দাঁড়িয়ে কিছু বলার বক্তব্য থাকে। তার কারণ সংস্কৃতিগতভাবে, ঐতিহ্যগতভাবে এবং ইতিহাসগতভাবে এই তিনটে যে মূল উপাদান মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে, এই তিনটে উপাদানের সাথেই মিলে যায়। আমরা যদি দেখি অতীতের যে গঙ্গারিদি সভ্যতার সময়, তখন ওই প্রান্তের উদাহরণ রয়েছে, লক্ষণ সেনের সময় বা সেই সময়েরও উদাহরণ রয়েছে। অবাধ বাণিজ্য বা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, যে সমস্ত আমাদের শ্রেষ্ঠ সম্পদ বাংলার, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে কি তখন হয়েছে, বা তখন কী বা ছিল যে এক সময় এরকম ইউনুস সাহেবের মতো একজন ব্যক্তিত্বের উদয় হবে? ভাবা গেছিল? ভাবা তো যায়নি যে এক বড় এক ব্যক্তিত্ব যিনি ঠিক কী চান সেটা বুঝতে বাংলাদেশের মানুষের অনেকের অসুবিধা হচ্ছে। এমনিতেই পরম্পরাগতভাবে দুই বাংলার মানুষের মধ্যেই যে যারা পড়াশোনায় ভালো হয়, যারা ভালো কিছু জীবনে সুনাম অর্জন করেন, তাদের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা এবং একটা তাদের অনেক খারাপ কাজকেও খুব একটা বিশেষ লোকে আমল দিতে চান না। কিন্তু বাংলার মানুষ দুই বাংলাতেই দেখা গেছে যে যখন যদি কোনো শক্তি এরকম হয় যে বিশ্বাসঘাতকতার তকমা নেয় বা তার কিছু কাজকর্ম যা স্বাধীনতার স্পিরিটের এগেনস্টে যায়, তখন কিন্তু মানুষ অন্যভাবে আচরণ করতে শুরু করে। বাংলাদেশে কি সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে? আমি কিন্তু যেটুকুনি সংবাদসূত্র মারফত বা বিভিন্ন ছবি বা অনেক কষ্টসাধ্যভাবে যে সমস্ত পরিচিত যারা রয়েছেন, ব্যাপক পরিচিতি আমার আছে, সেটা আমি কখনোই দাবি করিনি, সে নয়। তবে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি বরাবর আমার খুব প্রেরণা জাগায়। 5ই আগস্টের পর যখন এরকম ঘটনা যখন ঘটছে, স্বাধীনতা রক্ষা করার জন্যে আমার খুবই প্রিয় এই উপন্যাসটি চিলেকোঠার সেপাই, লেখক আখতারুজ্জামান ইলিয়াস। আমি বিশ্বাস করি যে মানিক বন্দ্যোপাধ্যায় এবং আখতারুজ্জামান ইলিয়াসের সাথে নোবেল পুরস্কার কমিটি ঠিক সঠিক জাস্টিস করেননি। এই দুজনই নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। হয়তো তারাশঙ্কর নামও এই ক্ষেত্রে যুক্ত হতে পারে। তার অসামান্য উপন্যাস চিলেকোঠার সেপাইয়ের সেই সমাজের দ্বারা পরিত্যক্ত, কেউ তাকে মনে করে না যে সে কিছু হতে পারে, সে চিলেকোঠার মধ্যে তার জীবন, সেখান থেকে দেখা এবং সমাজের বিভিন্ন, সে যখন স্বাধীনতার পতাকা ঊর্ধ্বে তুলে ধরে, পাক বাহিনীর গোলা যখন দীর্ণ বিদীর্ণ করে, পড়তে পড়তে মনে হচ্ছিল যেন ইয়া খানের সেই সেনাবাহিনীর গোলাটা যেন আমার বুকে এসেও লাগছে। আমি তখন ভাবছিলাম যে একজনের চরিত্র এরকম কেউ নেই, হাড্ডি খিজিরের মতো এরকম দাঁড়িয়ে উঠে বলবে এই আমার মাতৃভূমি, একে আমাকে রক্ষা করতে হবে। কেন যেন মনে হচ্ছিল যে সময়ের সুবিধায় যেন সব নিলামে বিকিয়ে গেছে। এখন দেখলাম যে অনেকটা সত্য। কখনো কখনো ইতিহাসের এরকম সন্ধিক্ষণ এসে উপস্থিত হয় যখন সবাই যেন নিলামে বিকিয়ে যায়। এসো যে যার যুগের কাছে সত্য হয়ে প্রতিভাত হয়ে উঠি, নব পৃথিবীকে পেতে সময় চলেছে। হে অবাচি, হে উদিচি, কোথাও পাখির শব্দ শুনি, কোথাও বা সূর্যের ভোর রয়ে গেছে বলে মনে হয়। জীবনানন্দ দাশের সেই কালজয়ী কবিতার কয়েকটা পংক্তি আমি আপনাদের কাছে শোনালাম এই কারণেই, কোথাও যেন একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষা যেন করছে এই মুহূর্তে বাংলাদেশ। এবং সৌজন্যে সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমার বিরাট কখনো উৎসাহ ছিল না। আমার মনে হতো যে ক্যান্টনমেন্ট পলিটিক্সকে নিয়ন্ত্রণ করবে। বিশেষ করে যেদিন মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়,
খুবই তখন ছোট, একেবারে বাল্যকাল। মনে আছে 15ই আগস্টের উদযাপন চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের বয়স্ক মানুষদের মুখ কেমন গম্ভীর ম্লান। স্কুলে তখন দেওয়া হচ্ছে জিলিপি, স্বাধীনতার ফ্ল্যাগ উত্তোলিত হয়েছে। কিন্তু ভারতের স্বাধীনতার সাথে সাথে যখন পাকিস্তানেরও হয়েছিল, বা পূর্ব পাকিস্তান, যাকে বাংলাদেশ করে এক নতুন স্বপ্নের যিনি জন্ম দিয়েছিলেন, বা সেই মানে আলোকবর্তিকা জেলে দিয়েছিলেন তিনি, তাজউদ্দিন আহমেদ, আরও কত শত নাম, সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, ওটা বুঝতেই পারিনি তখন। কিন্তু সকলের গম্ভীর ম্লান মুখ সেদিন মনে আছে স্পষ্ট এখনো, 75 সালের সেই দিন। তারপর কত কিছু ঘটে গেল। আর এই পরিণত বয়সে দেখলাম 32 ধানমন্ডি নাকি হচ্ছে, সেখানে ভারতের পরিকল্পনায়, সেখানে নাকি পাকিস্তান দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র প্যারিসে বসে আমাকে সহ্য করতে হবে। বাংলাদেশ থেকে পালিয়ে তিনি রানিং কমেন্ট্রি দিচ্ছেন, এইভাবে ভাঙো, শাবলটা ওইভাবে চালানো ঠিক হচ্ছে না, শাবলটা ঠিক পয়েন্টে এইভাবে মারো, আর ইঞ্জিনিয়ারিংটাও ঠিক মতো পড়োনি। এই ছিল সেদিনের 32 ধানমন্ডির পর। তখন বুঝলাম যে ইতিহাস তৈরি হয় ধ্বংসের জন্য, আবার ইতিহাস নতুনভাবে তৈরি হয়। এবারের ইতিহাসটা কারা কিভাবে লিখবেন? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। হয়তো ওয়াকারুজ্জামান নন, তিনি হয়তো 5ই আগস্টের তার সেই বক্তব্য, তিনি দাঁড়িয়ে আছেন দৃঢ়ভাবে, এবং তার বক্তব্য সেদিন মনে আছে যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে এসছে ক্ষমতা দখলের জন্য নয়, রাজপথে। বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সমস্ত কিছু প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করে সেনাবাহিনী আবার ক্যান্টনমেন্টে ফিরে যাবে। অদ্ভুত একটা তখন তার প্রতি একটা রেসপেক্ট তৈরি হয়েছিল, মিথ্যে কথা বলবো না, একেবারেই বলবো না। তার কারণ ভারতীয় সেনাপ্রধান প্রেস কনফারেন্সে যিনি মেজর জেনারেল ত্রিবেদী, তিনিও বলেছিলেন উই আর ক্লোজ কন্ট্যাক্ট উইথ বাংলাদেশ আর্মি। এবং ওয়াকারুজ্জামানের বক্তব্য বা বিভিন্ন সময়, বা কখনো কখনো বাংলাদেশে এই যে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের পরিস্থিতি, এক বৈপ্লবিক উন্মত্ততা বলে তাকে শিল্ড করা হচ্ছে, তখন এরকম নিষ্ক্রিয়তা সেনাবাহিনী। মনে পড়ে গেল সেই আইনটা সেনাবাহিনীর, যা ভারতেও যা প্রযোজ্য। সেনাবাহিনী কখনো নিজের দেশের জনগণের উপর গুলি চালাতে পারে না। আজও তিনি সেই জায়গায় রয়েছেন, কিন্তু ষড়যন্ত্রগুলো কি তিনি ব্যর্থ করে দিতে পারছেন? এই নিয়ে বিভিন্ন জায়গায় অনেক বক্তব্য হচ্ছে। সেই বক্তব্যগুলো অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার অবকাশ নেই। তার কারণ হচ্ছে এগুলো অনেক কভার্ড ব্যাপার, তো অনেক সংবাদ সূত্র থেকে খবরগুলো পাচ্ছি। কিন্তু মোটা দাগে যেটা বলতে চাই, যে কোন পথে বাংলাদেশ, নতুন সূর্যোদয় কি আসন্ন, না আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে? আর এই অপেক্ষা হচ্ছে এক ধরনের চেতনাকে সংহত করার অপেক্ষা। এইসব নিয়ে প্রশ্ন আসে। বিশ্বের রাজনীতির যে দেশগুলো ভীষণভাবে আকৃষ্ট করে, বিভিন্ন জায়গায় মুক্তির সংগ্রামগুলো যেভাবে আপ্লুত করে, তা অবশ্যই তার মধ্যে বাংলাদেশও পড়ে। এককালে রোডেশিয়া বা অ্যাঙ্গোলা, বা পরবর্তী ক্ষেত্রে চীন বা ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, যেভাবে ভিয়েতনাম লড়াই করেছিল দুটো পরাশক্তির সাথে, ফ্রান্স একবার, তারপরে হচ্ছে আমেরিকানদের সাথে। একটি ছোট দেশ, কৃষিভিত্তিক দেশ, কৃষকের দেশ, বাংলাদেশের মতোই, তাদের সেই লড়াই সেদিনও উদ্বুদ্ধ করেছিল। তাই এটা বারবার করে টানছে। নিশ্চয়ই সময় মতো আবার ভারত বা বাংলার রাজনীতিতে অবশ্যই ধ্যান দেব। সেদিনও পাশে থাকবেন, তার কারণ হচ্ছে জানার প্রয়োজন। তথ্য বিস্ফোরণের যুগে এবং ডিসইনফরমেশন ওয়ারের যুগে প্রকৃত তথ্য জানতে গেলে সংবেদনশীল যারা মানুষ, তাদের সাথে থাকাটাই হচ্ছে শ্রেয়, এটুকুই বলতে পারি নিজেদের সাপেক্ষে। এর বেশি কিছু বলার অবকাশ নেই। তবে একটা ভিডিও একদিন দেখছিলাম, একজন বেশ ভালো ভিডিও করেন, সম্ভবত তার নাম মাসুদা ভাট্টি। তিনি বলছিলেন, মাহফুজ বা নবনীতা চৌধুরী কারোর একটা হবে, মাহফুজ তুমি কার? তুমি কি জামাত? তুমি কি শিবির? না তুমি কি তৌহিদি? নাকি তুমি হিজবুত তাহিরি? না তুমি ফরহাদ মাজারের শিষ্য? হ্যাঁ, বোঝা বড়, বুঝতে চাই। তো একটা বক্তব্য রেখেছেন, সেই
একই কথা এবং পুরনো বোতলেই, ওই বোতল না যেটা মাথায় পড়েছে, এটা হচ্ছে ওই যে বলে না যে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, কিন্তু এই ক্ষেত্রে যেন ওল্ড ওয়াইন ইন ওল্ড বটল। একই কথা যে বাংলাদেশে প্ল্যান্ট করা হয়েছে, কাকে কিভাবে প্ল্যান্ট করা হয়েছে, এবং সেই হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা মানে দিল্লি। কখনো কিন্তু স্লোগান উঠল না যে ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা। কেন পিন্ডির সাথে খুব হরদম মরদম চলছে, এই সরি দহরম মহরম চলছে, সেটা তো চলছে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, কারোর পিন্ডি চটকাতে আমরা চাই না। দিল্লিরটা বোঝার মতো জায়গায় অবশ্যই আছে, এবং ভারতীয় জনতা পার্টির যারা প্রবক্তা তারা এর ব্যাখ্যা দেবেন, দেশবাসী শুনবে, আপনারাও শুনবেন, এটা তো রয়েছেই। কিন্তু একটু মাহফুজ সাহেবের, জনাব মাহফুজ আলম, তার ওই যে বললাম পুরনো কথা, তবু একটু শোনা কথা, ভারী ভালো লাগে মাহফুজ আলমের বক্তব্য, সত্যি বলছি। মাস্টার মাইন্ডকে যে পরিচয় করে দেওয়ার পর তার প্রতি এত উৎসাহ রয়েছে, এবং বাংলাদেশের মানুষেরও তার প্রতি উৎসাহ রয়েছে। সে তার নামে যতই আপনারা কার্টুন দিন বা যা কিছু করুন, মাহফুজ ইজ মাহফুজ। কি সুন্দর বলে, আরেকবার শুনি। আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটা শক্তি। এখানে এই নিয়ন্ত্রণ, এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, আর গুড়ি উড়ে বাংলাদেশি, এই গুড়ি আর এই বাংলাদেশি উঠতে দেওয়া হবে। ফলে আমরা বলবো যে এই 72-75-এ যেইভাবে নিপীড়ন চালানো হয়েছে জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশকে দিল্লির পদাবনত করে রাখা হয়েছিল। গত 16 বছরে যে ঘটনা ঘটানো হয়েছে, বারবার আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে, এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি। আমাদের মনে রাখতে হবে এই বিজয় হয়েছিল একটি রাজনীতিক এবং একটি সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে। আমরা যদি সংঘবদ্ধ না থাকি এবং রাজনৈতিকভাবে লড়াই মোকাবেলা না করি, তাহলে আওয়ামী লীগ ফিরত আসবে। আর আওয়ামী লীগ ফিরত আসলে বাংলাদেশের তরুণ তরুণী ছাত্রদের কারোরই স্বাধীনতা এবং ইভেন নিজের জান মালের নিরাপত্তা থাকবে না। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা এখানে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী যারা এসেছেন, আপনারা কেউ বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, আলেম ওলামাদের বিভিন্ন দল আছে তা করতে পারেন, আপনারা ছাত্রদের সংগঠন করতে পারেন, যেই সংগঠনই করুন না কেন, অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা, সংস্কারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা, বিচারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা, এবং নির্বাচন হবে সঠিক সময়ে, যেটা প্রধানমন্ত্রী ইউনূস বলেছেন। এই বছরের শেষে ডিসেম্বর মাসে একটা টাইমলাইন দেওয়া আছে। এই ডিসেম্বর টাইমলাইনের ভিতরেই নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন, এবং 16 বছর পরে বাংলাদেশে নির্বাচন হবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তারা যাকে মনোনয়ন দিতে চান, তারা যাকে নির্বাচিত করতে চান, তাদেরকে সংসদে পাঠাবেন। আওয়ামী লীগ দিল্লি থেকে প্ল্যান্টেড, মানে 1949 সালে মুসলিম লীগ থেকে বেরিয়ে আওয়ামী লীগ তৈরি হচ্ছে, তখন ওটা পূর্ব পাকিস্তান, ওটা নাকি ভারত থেকে প্ল্যান্টেড করা হয়েছে। মুসলিম লীগকে যদি বলা হয়, যদি মাহফুজ বলতেন মুসলিম লীগ ভারত থেকে প্ল্যান্টেড, তবু বলা যেত, কারণ মুসলিম লীগের জন্ম ভারতে, অবিভক্ত ভারতে। হ্যাঁ, ঢাকাতে হয়েছিল মুসলিম লীগের প্রতিষ্ঠা। এক্স্যাক্টলি, ঢাকাতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেটা অবিভক্ত ভারত, তখন অবিভক্ত ভারত। তাহলে কি ওনারা বলছেন যে ওই সময়ের বাংলা, মানে ঢাকাটা আজকের বাংলাদেশকে অ্যাকসেপ্ট করবে না? মানে কি এক্স্যাক্টলি, মানে অদ্ভুত। মানে মাঝে মধ্যে ইতিহাসের এই ক্লাসগুলো করতে আমার খুব ভালো লাগে। মাহফুজ, আচ্ছা, মাহফুজ আলমের ওই বোতলের বাড়ি খাওয়ার পর কিরকম যেন একটু ম্রিয়মান হয়ে গেছে। ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের এই করতে হবে, তরুণ তরুণীদের মধ্যে একতা রাখতে হবে। তো বাংলাদেশে যখন 5ই আগস্টে, জুলাই মাস থেকে কত তরুণীকে দেখলাম, অনেক ধরনের কি উচ্ছ্বাস, তাদের ভাইয়েরা সরাসরি ব্যারিকেড ভাঙছে, একেবারে সম্মুখ সমরে পুলিশের সামনে,
তখন তাদের জল এগিয়ে দিচ্ছে, তারাও দাঁড়াচ্ছে আন্দোলনের সামনে। ও বাবা, 5ই আগস্টের পর শুধু পুরুষ মানুষই দেখতে পাচ্ছি, নারী আর নেই, নারী আর নেই। সংখ্যালঘু নারীদের কথা তো বললামই না, কি অবস্থা। মানে একটা 2024 সালের একটা রিপোর্ট আমি দেখছিলাম যে কি অবস্থা হয়ে রয়েছে, কত যে নিরুদ্দেশ হয়ে রয়েছে। সময় মতো সেগুলো তো উত্তর তো নিশ্চয়ই দিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের এই ভয়ঙ্কর ঘটনাগুলো তো কোনো সভ্য সমাজের ইতিহাস তো একটা প্রবাহমান প্রক্রিয়া, সেগুলো তো বেরোবে। আজ এই প্রসঙ্গ রাখছি, তবে তরুণী সমাজকে আবার প্রয়োজন কেন পড়ছে, তরুণ তরুণীদের? তরুণ না হয় বোঝা গেল, তারা আগেও ছিল, পরেও রয়েছে, ক্ষমতাতেও আছে। আরেকটা তো শুনছিলাম নারী সংস্কারের ব্যাপারে যে রিপোর্ট জমা পড়েছে, কই এটা নিয়ে তো মাহফুজ আলম এদের কোনো দিন বক্তব্য শুনলাম না, যে সেখানে অনেকগুলো রয়েছে বাংলাদেশের নারীরা আজকে বিভিন্ন ফ্রন্ট থেকে তারা আওয়াজ তুলছেন, তারা বলছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন। এই কি তারা চেয়েছিলেন? 60-এর দশকের আমি দেখছিলাম, মানে শুনছিলাম, কিছু কিছু ছবিগুলো দেখছিলাম ইন্টারনেটে রয়েছে, 60-এর ঢাকা, সেখানকার কি প্রগতিশীল নারী যারা রয়েছেন, সে কোথায়, সে ইতিহাস আজ কোথায় যেন ম্রিয়মান হয়ে গেছে। আবার ঝলক তো দেখেছিলাম, তখনও শেখ হাসিনা রয়েছেন, জুলাই মাসে শেখ হাসিনা রয়েছেন, তখনও দেখেছিলাম যে কিভাবে কত নারী শক্তি এসে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হাতে হাত রেখে। আজ অনেকেরই কণ্ঠে শুনছি এরকম। কিছুদিন আগে এবি পার্টি বলে একটা পার্টি আছে আর কি, তার ব্যারিস্টার ফুয়াদ বলে তার নাম, তিনিও বলছেন একবার যদি শেখ হাসিনা আসে তাহলে কিন্তু সবাইকে ফাঁসিতে তুলে দেবেন। ওনারা ঠিকই করে ফেলেছিলেন যে একদম তাকে অন্ধকারের কূপে ফেলে দেবে এবং নিষিদ্ধ করে দিলেই শেখ হাসিনা নয় থাকবে না, তেন তো এমনি বয়স হয়েছে। কিন্তু আওয়ামী লীগটা কে হবে? আওয়ামী লীগ কি শুধু মুজিবুর রহমান নাকি? মৌলানা ভাসানী আওয়ামী লীগ নয়? তার মতো ওরকম স্টলওয়ার্ড ব্যক্তিত্ব, এইরকম যাদের ভাবনা চিন্তা আর কি, তাদের ইতিহাস বোধ নিয়ে কি হবে? কিন্তু যে ক্ষতি বা বিশেষ করে দুটো দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে তা নিয়ে আমরা বরাবর আলোচনায় রয়েছি। আজও এরকম শুনলাম আমি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের তরুণ অধ্যাপক সুপরিচিত ডক্টর প্রদীপ্ত রায়, তিনি স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির আরও একজন তরুণ মুখপাত্র, রাজনীতিবিদ স্নায়ন সরকার। স্নায়ন সরকার দুজনে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, এবং ভার্চুয়ালি রয়েছেন আরও একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর প্রতীপ চট্টোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। প্রতীপবাবু আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। আমি একটু প্রতীপবাবুকে দিয়ে শুরুটা করছি, সিনিয়র মোস্ট। আপনি এটা বলুন, আমি ইদানিংকালে অনেকের ভাষণ শুনছিলাম, মানে জুলাই মাসের আগে থেকে, আমি কিন্তু সবারটাই শুনি, বাংলাদেশের সাহিত্য, সিনেমা, আমি রাজ্জাকের সিনেমাও যেরকম দেখেছি, আবার হচ্ছে আমি মাটির ময়না, আমি মনে করি বাংলা ভাষায় তৈরি আন্তর্জাতিক মানের যে সিনেমাগুলো হচ্ছে, পথের পাঁচালীকে মাথায় রেখে বলছি, যে মাটির ময়না সেই পরিচালক তাদের, বা তানভীর মোকাম্মেল, জহির রায়হান থেকে শুরু করে রাজ্জাকের সিনেমা আমি দেখি অনেকে, এবং ফারুকি সাহেবের যিনি ওয়াইফ তিশা, তার দেখেছি, সাহিত্যর কথা বললাম। ঠিক তেমনি বাংলাদেশের প্রচুর রাজনীতিবিদ, নেতার পর নেতা, সারি সারি নেতা, তো অনেক নেতার এরকম ভাষণ শুনতে খুব ভালো লাগে। তবে তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে হাসিনা ফিরলে হবে, এখন ঐক্যবদ্ধ থাকার সময়, সংস্কারের প্রশ্নে। সংস্কারের রিপোর্টটাই বা কি আমি বুঝতে পারছি না। আমার সাংবাদিক হিসাবে কিছুটা লিমিটেশন আছে, অনেক কিছু জিনিসের লিমিটেশন। আপনারা রাষ্ট্রবিজ্ঞান পড়ান, ফলে আপনাদের কাছে গবেষণা বা নানান মাধ্যমে অনেক তথ্য আসে। এই যে সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা, বা হচ্ছে এরকম গলার মধ্যে কুই 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 করছে কেন? সেই চোখে চোখ রেখে দিল্লির সাথে কথা বলতে হবে, গলায় যেন হচ্ছে এক একজনের বসন্তের বজ্র নির্ঘোষ ঝরে পড়ছে, কোথাও যেন উধাও হয়ে গেছে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে যে ভীতি দিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেই ভীতিটা এখনো কাজ। এবং আরেকটা কথা, এটা হচ্ছে যে এই যে
ব্যান করা হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ একেবারেই ভালোভাবে নেয়নি। একটু আগেই আপনি বলছিলেন আওয়ামী লীগে মুজিবুর রহমানের ছাড়াও অন্যান্য অনেক নেতৃত্ব এবং এখনো আছে, ফলে তারা কিন্তু আওয়ামী লীগের পরিচয় বহন করে এবং আজকে এই যে বলা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকাটা সংস্কারের জন্য নয়, বা অন্যভাবে বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের একটাই লক্ষ্য আওয়ামী লীগ বাংলাদেশ। প্রদীপ বাবু, আপনি যদি একটু একটু সাউন্ডটা একটু ক্ল্যারিটির অভাব হচ্ছে। হ্যালো, হ্যাঁ, একটু সাউন্ডটা একটু ক্ল্যারিটির অভাব হচ্ছে, একটু যদি ঠিক করে নেন। আমি একটু পিসিআর কে বলবো একটু যদি আপনাকে একটু হ্যাঁ হ্যাঁ বলুন। আমি বলার চেষ্টা করছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আমি বলার চেষ্টা করছি এই অন্তর্বর্তী সরকারের এতদিনে কোনো সংস্কার করেনি। যে সংস্কারটা আসলে সেটা হচ্ছে বাংলাদেশ গঠন। ওকে। এবং এই যে প্ল্যান করেছে তারপরে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ চিত্রটা হচ্ছে, ফলে এই যে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্ল্যান করা হয়েছে তার বিরুদ্ধে যেন আবার আন্দোলন বা জনজাগরণ না। এবং এর একটা বড় জায়গা আমার হচ্ছে এই ভারতের যে মিলিটারি শক্তি কদিন আগে দেখা গেল পাকিস্তান কোনটাতে হয়েছে, পাকিস্তানের পাশে সেভাবে দাঁড়ানো না। বাংলাদেশ খানিকটা যে বিদেশি শক্তিগুলোর উপর নির্ভর করছিল তা সেটা এখন তারা খুব একটা তাদের উপর আস্থা ছিল, ফলে ওই জন্য নিজেদের জনগণদের নিজেদের লোকদের বলে দিচ্ছে আপনারা যে কোনো দল করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ এখানে যেন আমি আসবো, বুঝতে পেরেছি। আপনার কাছে আবারও আসবো। আমি পিসিআর কে একটু বলবো একটু প্রদীপবাবুর সাথে একটু সংযোগ স্থাপন করে নিতে। আমি একটু স্নেহায়ন সরকারের কাছে আসবো। স্নেহায়ন সরকার, একদিকে চিকেন নেক, খুব ইন্টারেস্ট বাংলাদেশে চিকেন নেক। হ্যাঁ, ফেনীর চিকেন নেকটা নিয়ে মানে নেই, বা হতে পারে এই চিকেন নেকের প্রসঙ্গটা তুলে একটা জায়গায় দৃষ্টি আকর্ষণ করা। তবে ইউনূস এখন যে বাংলাদেশকে যে জায়গাটা নিয়েছে, যে অনেকেই বলছেন যে বাংলাদেশ তৈরি হবার পর তো কোনো যুদ্ধ তারা করেনি কারোর সাথে, ভারতের সাথে তো প্রশ্নই আসে না, পাকিস্তান সে কত শত মাইল দূরে, প্রশ্নই আসে না, এমনকি বার্মার সাথেও করতে হয়নি। ফলে বাংলাদেশে কিন্তু বাংলাদেশকে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির পরাশক্তির একটা হচ্ছে, কোথাও যেন তিনি যুদ্ধটাকে বাংলাদেশে তিনি নিয়ে আসছেন, একটা গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। এবং এই সময় দাঁড়িয়ে একটা প্রতিবেদন হয়েছে দ্য ইকোনমিস্ট, এমনিতে ইকোনমিস্ট বা এই সমস্ত তারা যে খুব একটা আওয়ামী লীগের প্রশংসা কখনো করেছে তা নয়, কারণ পাশ্চাত্যের চোখে যেভাবে ডেমোক্রেসিটাকে তারা দেখে, আওয়ামী লীগের প্রতিষ্ঠিত ডেমোক্রেসি তাদের কাছে কখনো যে বিরাট সুটেবল হবে তাও নয়। সেই ইকোনমিস্টে বলছে যে বাংলাদেশকে ডক্টর ইউনূসের পক্ষে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব, এবং বাংলাদেশ এখন সম্পূর্ণ একটা নৈরাজ্য গৃহযুদ্ধের আবহে রয়েছে। শুধু একটাই আশার শক্তি, আওয়ামী লীগ কিন্তু এখনো রয়েছে। এটা হচ্ছে ইকোনমিস্টের কথা, মানে সেই আওয়ামী লীগই হচ্ছে আসছে। তাহলে কি অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে কি সেরকম দিকেই হচ্ছে? তোমাদের মূল্যায়ন কি? দেখুন, যে কোনো মানুষের যেরকম একবার জন্ম হয় সেরকম যে কোনো দেশের একবার স্বাধীনতা হওয়াই ভালো, তিনবার স্বাধীনতা হলে তার পরিণাম এরকমই হয়। বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, 5ই আগস্ট আমি আপনার এই স্টুডিওয়ে বসেছিলাম, আমার এখনও মনে আছে, সন্ধ্যেবেলা আপনার স্টুডিওয়ে বসেছিলাম, এবং আমি সেদিনও বলেছিলাম যে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের যতই ভুল থাকুক, সেই গভর্নমেন্টকে যদি তোমাকে সরাতে হয় সেটা ইলেকশনের মাধ্যমে সরানো উচিত। যেভাবে সরানো হয়েছে এই গভর্নমেন্ট কিন্তু 2 বছর চলবে না। আমি সেই দিনকার কথাটা মনে হচ্ছে ভুল প্রমাণ হয়েছে, 2 বছরটা আমি একটু বেশি টাইম দিয়ে দিয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে আমি বললাম না একবার জন্ম হওয়া উচিত, সেরকম সব মানুষেরও একটি পিতৃদেব হওয়া উচিত, এবং সব রাষ্ট্র যদি কোনো বিদেশি শক্তির দিকে মানে ডিপেন্ডেন্ট হয় সেখানেও ওই একটি পিতৃদেব হলেই ভালো হয়।
মানে আমি একবার একে এর শরণাপন্ন হলাম, একবার এর শরণাপন্ন হলাম, তাহলে তার অবস্থা হবে এখন এই ডক্টর ইউনিসের মতো। কার কথা রাখি? মানে আমি আমাকে বসাচ্ছে ওয়েস্ট, হ্যাঁ, আবার আমি চলে যাচ্ছি চায়নার কাছে, আবার এদিকে পাকিস্তানের আর্মি জেনারেলসরা এখানে এসে মিটিং করে যাচ্ছে। হ্যাঁ, সবার তো দেখুন নিজের ইন্টারেস্ট আছে। সবার ইন্টারেস্ট যদি আমি সার্ভ করি, তবে আমার ইন্টারেস্টটা কে সার্ভ করবে? বিষয়টা হচ্ছে, আপনি বললেন না যে মানে বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করেনি, তাই মোহাম্মদ ইউনিস যা পরিকল্পনা করছে নিজেদের মধ্যেই একটা যুদ্ধ করে দেবে। নিজেদের যে মানে সামরিক অস্ত্রগুলো আছে সেগুলো একটা পরীক্ষা হয়ে যাবে। পাকিস্তান একটা পরীক্ষা করতে এসেছিল, পাকিস্তান তার রেজাল্ট পেয়েছে। ওরা নিজেদের মধ্যে, কেন ওরা আমার মনে হয় না এদিক ওদিকে কোথাও চালানোর সাহস করবে, কেন ওদের যা অবস্থা, ওই আরাকান আর্মির সাথেই লড়ে উঠতে পারছে না, তো আর এদিক ওদিক অন্য কারো তো প্রশ্ন। আরাকান আর্মির সাথে লড়াইয়ের প্রশ্নটাই বাকি, মানে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আমি একটু এটাই প্রদীপ্ত রায়ের কাছে এই আরাকান আর্মির প্রসঙ্গটা এলো। আরাকান আর্মি আরাকান প্রদেশে একটি মানে তাদের একটা মিলিটেন্ট অর্গানাইজেশনস থেকে একটা সেনাবাহিনী তারা তৈরি করেছে এবং আরাকান প্রদেশে পুরোটাই দখল নিয়েছে। যদিও আরাকান প্রদেশ নিয়ে শুধু বার্মা নয়, বাকিটা এখনও জান্টা নিয়ন্ত্রণে রয়েছে। এই আরাকান আর্মি সাথে বাংলাদেশকে যদি কখনো পরিস্থিতি বিগড়ে যায়, আরাকান আর্মির ক্ষেত্রে শোনা যায় একটা হিউম্যান করিডর, যদিও এটা এখন বাংলাদেশ স্বীকার করছে না, কিন্তু অনেকটাই কাজ নাকি এগিয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে এই সমস্ত তো বাংলাদেশের সেনাবাহিনীকেই মানে করতে হবে। তো এরকম একটা পরিস্থিতি ডক্টর ইউনূসের কাছে, এইটা তো কেউ কি বাংলাদেশের মানুষ যারা প্রাজ্ঞজন যারা, তারা কি বুঝতে পারেননি? বা যারা বুঝতে পেরেছিলেন তাদের কথাকে একটা বৃহত্তর জনসমষ্টি তারা আমল দিতে চাননি, যে কারণে আজকে এরকম একটা বেশ কঠিন পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে। ঠিক কিভাবে এটাকে আমরা দেখব? সুজিতদা, আপনি যেটা বলে শুরু করলেন যে বাংলাদেশের আর্মি কোনো যুদ্ধ করেনি আজ অব্দি, কিন্তু আমার একটাই প্রশ্ন যে তাহলে ওদের গলায় এই বুকে যে এত বড় বড় মেডেল সেগুলো এলো কোত্থেকে, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। যাই হোক, জোকস অ্যাপার্ট, রিয়েল কোয়েশ্চেনটা যেটা আপনি করেছেন সেটা খুব অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত জটিল এর উত্তরটা। দেখুন, আরাকান ওই অঞ্চলটাতে মানে মানে দক্ষিণ এবং পশ্চিম যে মায়ানমার এই জায়গাটা এবং বাংলাদেশের উত্তর পূর্ব যে দিকটা চিটাগং ইত্যাদি ইত্যাদি, এই যে অঞ্চলটা, ওদের ওদিক থেকে সিটুয়ে পোর্ট এবং আমরাও ওদিক দিয়ে একটা কালাদান প্রকল্প জয়েন করতে চাইছি। চায়নাও ওখান থেকে নামতে চাইছে যাতে করে ওরা বঙ্গোপসাগরের একটা ডাইরেক্ট এন্ট্রি পায়, যে কারণে ওরা মায়ানমারের সাথে একটা চায়না মায়ানমার ইকোনমিক করিডোর করতে চেষ্টা করছে। তো এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে রিজিয়নটা বা সাব রিজিয়নটা, এখানে শুধু বাংলাদেশ এবং মায়ানমার কিন্তু একটার নয়, এখানে একটার ইন্ডিয়া চায়নাও, সাথে এখানে আরও একটা অ্যাক্টর কিন্তু ইউএস। তো জিনিসটা খুব সহজভাবে বোঝা যাবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আরাকান আর্মি যখন শুরু হয়েছিল, যখন তারা এই অঞ্চলের ক্ষমতা দখল করার চেষ্টা করছিল, তখন তারা খুব রিজিডলি অ্যান্টি রোহিঙ্গা ছিল। তারপরে কিন্তু রোহিঙ্গাদের সাথে একটা মোটামুটি ওয়ার্কিং রিলেশনশিপ তারা করে নিয়েছে এবং সেটা শত্রু আমার বন্ধু, ঠিক এই রকমটা নয়। রোহিঙ্গাদের উপর আক্রমণটা জান্টা সরকার যেভাবে করেছিল, আবার জান্টার এগেনস্টে আরাকান আর্মি রয়েছে, সুতরাং শত্রু আপাতত বন্ধু, এই থিওরিতেই সেই থিওরিটা আছে খানিকটা, কিন্তু আরাকানের লোকেরা আবার রোহিঙ্গাদের খুব যে পছন্দ করে এমনটাও কিন্তু নয়। তো এই খুব মানে এই জায়গাটা না, ওই মানে শত্রু মিত্র এই থিওরিটা দিয়ে খুব মানে সহজে বোঝা যাবে না। এখানে আর একটা যেটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পজিশন মানে রোহিঙ্গাদের প্রতি কি হবে সেটা খানিকটা ডিপেন্ড করছে, বা মানে সেটা খানিকটা নির্ধারণ করবে আরাকান আর্মির সাথে বাংলাদেশ আর্মির কী সম্পর্ক হবে। যদিও বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের যারা এখন ক্ষমতায় আছে তারা খুব ক্যাটেগরিক্যালি বলেছে, কয়েকদিন আগে একটা ভিডিও লিক করেছিল, আরাকান আর্মি ওই অঞ্চলে তারা নাকি কিছু একটা কালচারাল সেলিব্রেশন করছিল, পরে ওরা ক্লারিফিকেশান দিয়েছে যে না, ওটা আমরা ছিলাম না, আমাদের পোশাক এবং আমাদের ওই ন্যাশনাল ব্যাজ ব্যবহার করছিল কিছু অত্যুৎসাহী জনতা, সেখানে কেন বাংলাদেশি আর্মির প্রেজেন্স ছিল, এই নিয়ে একটা জটিলতা ওই অঞ্চলে তৈরি হয়েছিল। তো
মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে আরাকান আর্মির সাথে বাংলাদেশের আর্মির যে একটা বিরাট কিছু যুদ্ধ হতে পারে, খুব মানে অদূর ভবিষ্যতে এরকমটা হবে বলে কিন্তু মনে হয় না। তার অনেকগুলো কারণের সাথে একটা বড় কারণ হচ্ছে চায়না দুজনেরই টিকিটা ধরে রেখেছে। কারণ চায়না বাংলাদেশেও খুব বেশি ইন্টারেস্টেড, উল্টো দিকে আরাকান অঞ্চলে এখন কিন্তু আর রোহিঙ্গাদের খুব বেশি দয়া দাক্ষিণ্য দেখাচ্ছে না চায়না। কারণ চায়নাকে যদি এই দিকে নামতে হয়, মানে মায়ানমার হয়ে ঢুকতে হয়, তাহলে রোহিঙ্গাদেরকে সরাতে হবে, রাইট। যে কারণে ওদিকে উইঘুরের প্রতি যতটা মানে একদম রুথলেস চায়না, এদিকেও কিন্তু রোহিঙ্গা মুসলিমদের ওপরে চায়না ততটাই রুথলেস। তো ওই করিডোরটা তৈরি করতে হবে, তা না হলে। কিন্তু এটা বাংলাদেশের মিডিয়াতে বা এনসিপিতে ওরা বলবে না, ওরা ওই কালাদান প্রকল্প নিয়ে বা আরাকানের ওই অঞ্চলটায় ওখানেও ভারতকে দায়ী করে। মানে এই যে সমস্ত শক্তিগুলো, মানে এই রোহিঙ্গাদের নাকি ডিসপ্লেস করে দেওয়া হয়েছে, চীন কিচ্ছু করেনি। চীন কিছু করেনি। দেখুন, একটা সমাজ, এটা শুধু মিডিয়ার সমস্যা না, একটা সমাজ যখন মিথ্যের উপর দাঁড়িয়ে থাকবে তখন তারা এই ধরনের কথাবার্তাই বলবে। দেখবেন এই ধরনের সমাজে তথ্য সম্প্রচার মন্ত্রী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি। আপনি ভারতে মানে এখান থেকে বেরোন, অফিস থেকে আপনার বেরিয়ে কাউকে একটা র্যান্ডাম লোককে জিজ্ঞেস করুন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রীকে, সে কিন্তু আকাশ থেকে পড়বে। ডিফেন্স মিনিস্টার জানে, ফরেন মিনিস্টার জানে, প্রধানমন্ত্রী জানে। কিন্তু আপনি দেখুন এই বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রকটা কিন্তু মানে 5টার মধ্যে একটা হচ্ছে তথ্য সম্প্রচার। আপনি পাকিস্তানে দেখুন, যখন এই এত গোলযোগ চলছিল, সে একজন, আমি জানি না আপনার কতটা প্রিয়, মাহফুজ আলম। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে এই ধরনের সোসাইটিতে যেখানে ট্যাম্পার করা হয় ইনফরমেশনকে, যেখানে গোয়েবেল হচ্ছে তাদের মানে মহাপুরুষ, তাদের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই উনি আজকে দাঁড়িয়ে বলছেন যে এই বিদেশি আওয়ামী লীগ হচ্ছে বিদেশি। আওয়ামী লীগ যদি বিদেশি হয় তাহলে কিন্তু আরো অনেক কিছু বিদেশি, তাহলে কিন্তু বাংলাদেশের বুনিয়াদটাই ভেঙে পড়বে। দিল্লি থেকে প্ল্যান্টেড, আর দিল্লি থেকে প্ল্যান্টেড না হয় বাংলাদেশ যদি মেনেও নি, পাকিস্তানের কল্পনাটা কিন্তু করা হয়েছিল ইউকের মাটিতে বসে। ওয়াহাবিজম যার উপর ওনারা দাঁড়িয়ে আছেন, সেটা কোথায় প্ল্যান্টেড? আরো পিছনে যাব, সেটা কি খুব আরো সুখকর হবে? না না, সেটা হবে না, এখানেই থামছি। ওয়েস্টে হলে কোনো অসুবিধা নেই তো, না না, বাংলাদেশের কাছে। উনি তো বলছেন বিদেশে হয়েছে বলে আওয়ামী লীগ নিয়ে অসুবিধে। তো যে 4টে পিলারের ওপর আজকের বাংলাদেশকে ওনারা দাঁড় করাতে চাইছেন, একটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ানিজম, একটা হচ্ছে ওয়াহাবিজম, একটা হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম, আর একটা হচ্ছে প্রো আমেরিকা প্রো চায়না একটা সিনথেসিস। এই কোনটা আপনার পদ্মা নদীর তীরে বসে কোনো মানুষ কল্পনা করেছিলেন আপনি বলুন? কোনোটা নয়, সবটাই কোনো না কোনো মানে বাংলাদেশের বাইরে কোথাও না কোথাও কল্পিত এবং ইমপ্লান্টেড। এই যে ওদের যে তথাকথিত গণ অভ্যুত্থানটা হলো 5ই আগস্টে, সেটা কোথায় কল্পনা করা হয়েছিল? তার তো যে সো কল্ড মেটিকিউলাস প্ল্যান, সেটা কোথাকার? এই মোহাম্মদ ইউনিস এর যে ইমেজ, সেই ইমেজটা কোথাকার? সেটাও তো বিদেশের। কোন জিনিসটা আজকে বাংলাদেশের নিজস্ব? কোনোটাই তো নয়। তো কাজেই মানে আমি মানে আই কাট দ্য লং স্টোরি শর্ট, যে এই বিদেশের থিওরি দিয়ে ওনারা যদি আওয়ামী লীগকে মানে অবৈধ ঘোষণা করতে চান, সেটা মানে একদমই রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দেবে এবং মানে এটা টিকবে না। খুব খুব অচিরেই এনাদের ধ্বংস নেমে আসবে, এটা মানে বলার অপেক্ষা রাখেন। আমরাও দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় আওয়ামী লীগ এই পরিস্থিতিতে, একদিকে সেনাবাহিনী যেমন কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, সেনানিবাসের কাছে বিভিন্ন জায়গায়, ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সমাবেশ করা যাবে না, এবং হচ্ছে বরখাস্ত হওয়া যারা ছিলেন আওয়ামী লীগের সময় সেনা কর্তা, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা সহযোদ্ধা নামে একটি সংগঠনও তারা করেছিলেন, তাদের এই বরখাস্ত হওয়া, তারা তাদের চাকরি ফেরত দিতেই হবে। তার কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তাদের বরখাস্ত হয়েছে, সুতরাং তাদের এটা কর্তব্য হচ্ছে জায়গায়। কিন্তু সেনাবাহিনী তার খেলা দেখাচ্ছে, খেলা হবে। এবং সবচেয়ে বড় কথা, আরও একটা বড় ঘটনা যেটা আওয়ামী লীগকে উদ্দীপ্ত করতে পারে এবং করছে বিভিন্ন, আইভি রহমান যিনি মেয়র, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি বাংলাদেশ থেকে পালাননি। তাকে রাত্রিবেলায় গ্রেপ্তার করতে এসেছিল পুলিশ, এবং তিনি বলেছেন সকালেই আমি একমাত্র, রাত্রে কোনো গ্রেপ্তার করা যাবে না। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে যখন করছে, এটা ধীরে ধীরে কিন্তু আওয়ামী লীগকে অনেকটা শক্তি সঞ্চার করছে বিভিন্ন জায়গায়। তথ্যসূত্র যেগুলো আসছে সেগুলো অত্যন্ত কিন্তু মাহফুজ আলমদের জন্যে যথেষ্ট হতাশজনক, এবং
বলবর্ধক টনিকের জন্য কোনো যদি ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আরও স্বর কি মিয়মান হবে, সেই সময়টা কি অপেক্ষা করছে। আমি শুধু একটু স্নেহানের সাথে আরেকটা বিষয় প্রশ্ন করে উত্তর নিয়ে তারপর আমি যাব হচ্ছে প্রদীপবাবুর কাছে। ইত্যবসরে আপনাদের জন্য ফোন লাইন খুলে দিচ্ছি, আপনারা বলুন। ক্যাপশনস দেখতে পাচ্ছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট নাকি হচ্ছে সেনাবাহিনীর ইয়েতে ভোট হবে, এটা একটা খুব বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে সেনাবাহিনীর অ্যাক্টিভিজম কিন্তু এই মুহূর্তে একটা অনেক কিছু নিয়ে শোনা যাচ্ছে। আমি একটু স্নেহানের কাছে যাব। আমরা দেখেছিলাম বাংলাদেশে যখন চরম অবস্থা চলছে সেপ্টেম্বর অক্টোবর, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ যে বিধানসভায় যে যারা বিধায়ক নেতৃত্ব, তারা বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা গিয়ে বলেছিল কোনো রকম পণ্য ব্যবসা বাণিজ্য টোটাল স্টপ করতে হবে। স্বয়ং শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছিলেন, রাজ্য বিজেপি এই প্রশ্নে এককাট্টা ছিল, কিন্তু তথাপি তখনও পর্যন্ত একটা ব্যবসা বাণিজ্য চলছিল। ভারত থেকে পণ্য নিতেই হবে, যতই ভারত বিরোধী ভারত বিদ্বেষী বয়কট ডাক দেওয়া হোক না কেন, ভারতও কিছু তখনও অবধি সুযোগ সুবিধা দিচ্ছিল। এই নিয়ে প্রচুর রাজ্য রাজনীতিতে সরগরম হয়েছে। অনেকে প্রশ্ন করেছে, তৃণমূল কংগ্রেস থেকেও প্রশ্ন এসেছে যে কিসের জন্য আগে সেখানে মানবিক বিষয়টা, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই প্রশ্নটা নাকি ব্যবসা আগে, এই প্রশ্নগুলো এসেছে। কিন্তু তারপর আলটিমেটলি দেখা গেল বাংলাদেশের উপর একটা বড় ধাক্কা দিয়েছে। প্রথমে ট্রান্সশিপমেন্ট, তার পরবর্তী হচ্ছে স্থলবন্দর থেকে কোনো প্রোডাক্টস, এই ধরনের এই গার্মেন্টস, ফার্নিচার, ফ্রুট প্রোডাক্টস, এইটা। তো এটা এখন কেন হলো? তখন রাজ্য বিজেপির আন্দোলনও তখন এটা হয়নি, এর কারণটা একটু জানতে চাইছি তোমার কাছ থেকে। দেখুন, এটা তো মানে ভারতের কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্ত, এবং তার পেছনে পররাষ্ট্র নীতি থাকে, ব্যবসায়ী অনেক হিসাবপত্র থাকে। কিন্তু বিষয় হচ্ছে মানে মোহাম্মদ ইউনিস ওই চায়নায় গিয়ে বলেছিল না যে 7 সিস্টার্সের কোনো জলবন্দর নেই, হ্যাঁ, পুরোটাই স্থলপথ, আমাদের দ্বারা ল্যান্ডলকড। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে গিয়ে এখন এই যে বন্ধ করে দেওয়া হয়েছে মানে রাস্তা দিয়ে যে ট্রেডটা, তার ফলে এই যে ওদের মানে সব থেকে বেশি আঘাত পাবে হচ্ছে গিয়ে ওদের মানে পণ্য পরিবহন বাংলাদেশ থেকে যেটা আসতো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা মেনলি ধাক্কা খাবে। তাহলে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা এখন একটা কাজ করুক, ওদের তো বন্দর আছে, ওদের তো সমুদ্র আছে, ভারতের 7 সিস্টার্সের নেই। এবার ওই গার্মেন্টসগুলো নিয়ে গিয়ে সমুদ্রের জন্য ভাসিয়ে দিক। হ্যাঁ, কারণ ওগুলো এখন ভারতে নিয়ে এসে বেচতে গেলে যে জায়গায় দামটা গিয়ে দাঁড়াবে, তার থেকে আমাদের দেশের মানুষ দেশে উৎপাদিত পণ্যই পড়বে। হ্যাঁ, ওদের পণ্য এবার কোথায় নিয়ে যাবে, কোথায় বেচবে, এবার সেইটা এবারে মোহাম্মদ ইউনূস চিন্তা করবে। আমি একটু প্রদীপবাবুর কাছে আসবো, আপনাদের জন্য ফোন লাইন অবশ্যই আমি খুলে দিয়েছি, আপনারা অংশগ্রহণ করুন, জনমতে সরাসরি অংশগ্রহণ করুন এবং আপনাদের বক্তব্য আমরা। হ্যাঁ, কেউ আছেন? হ্যাঁ, প্রদীপবাবু, আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি আসতে চাইছি আর কি, সেটা হচ্ছে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে সেনাবাহিনীর তৎপরতা, অন্যদিকে যে মায়ানমার জায়গায় যে হিউম্যান করিডর নিয়ে যে বক্তব্য, অনেকটা এনগেজমেন্ট রয়েছে, এবং প্রতিপক্ষ যারা প্রবলভাবে চেপে ধরেছিল শেখ হাসিনা সহ তার ফাঁসি চাই এবং হচ্ছে নিষিদ্ধ করে দেওয়া, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও একটা আর কিছু হারাবার নেই, এবার আছে বাকিটা জয় করার, এরকম একটা মনোভাব নিয়ে বেশ কিছু জায়গায় কিন্তু স্পোরাডিক্যালি হলো ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়ছে। আওয়ামী লীগের বিভিন্ন তারা ছোট ছোট হলেও মিছিল মিটিং করছে, কিছু বলবেন? না, আমি এটাই বলছিলাম একটু আগে। আমার কথা শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। আমি এটাই বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগকে ব্যান করা, এইটা কিন্তু ওখানকার সাধারণ মানুষের কাছে আরেকটা দুর্বলতম জায়গা এই অন্তর্বর্তী সরকার। সেই জন্য তারা ঐক্যবদ্ধ থাকতে বলছে মানুষকে। এখানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। আমি আগের দিনও বলছিলাম 2006 থেকে 8-এর যে কেয়ারটেকার সরকার ছিল, সেখানেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া। এইখানেও এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল নির্বাচন করা, নির্বাচনকে পিছিয়ে আওয়ামী লীগকে ব্যান করা, এগুলো এদের কাজের মধ্যে পড়ে না।
আসলে মূল কথা হচ্ছে ভারত বিদ্বেষ, গণতন্ত্র বিদ্বেষ এবং অবশ্যই হিন্দুত্ববাদের বিরুদ্ধে তাদের একটা লম্ফঝম্প রয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের সেনাবাহিনী কবে জেগে উঠবে। তার কারণ এখন যে জায়গাটা এসেছে, এরপরে এই অন্তর্বর্তী সরকার একের পর এক আরো তুগলকি সিদ্ধান্ত নেবে, সেটাকে আইনের জায়গায় নিয়ে আসবে, যেটা তাদের কোনো বৈধতা নেই। কিন্তু তাদেরকে বৈধতা শিক্ষাটা দেবে কে? আজকে যদি একটা সিভিলিয়ান গভর্নমেন্ট সে যদি সংবিধান বিরোধী কাজ করে, তাহলে সেখানে মিলিটারির কিন্তু একটা পজিটিভ সদর্থক ভূমিকা রাখতে হবে। সেটা কি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিতে প্রস্তুত? আজকে সেনাবাহিনীর কাছে এটা একটা বড় পরীক্ষা। যেমন তারা শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দিয়েছিলেন দিল্লিতে, এবং সেখানেও একটা সদর্থক ভূমিকা ছিল যাতে শেখ হাসিনা এই অন্তর্বর্তী সরকারের হাতে না আসে, ঠিক আবারও তাদের একটা সদর্থক ভূমিকা নেওয়ার সময় এসছে। 1 বছর অতিক্রান্ত হতে চলছে, আগস্ট মাস আসতে চলেছে। ডিসেম্বর অব্দি ওয়েট করার আমি কোনো কারণ দেখছি না সেনাবাহিনী, কারণ এটা একের পর এক নেগেটিভ পলিসিস নিচ্ছে এই গভর্নমেন্ট গুলো। বলে মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনী যখন দেশের জনগণের আস্থা অর্জন করতে পেরেছে, এরকমই শোনা যাচ্ছে, বহু মানুষ এই নিয়ে বলছেন, তাহলে কি আপনার মনে হয় যে সেনাবাহিনী কোথাও জায়গায় তত্ত্বাবধায়ক একটা করে একটা নির্বাচন, নাকি অন্তর্বর্তী সরকারের মধ্যে এই নির্বাচন নিয়ে এত অনীহা যখন রয়েছে, তারা এই মাহফুজ আলম কিছুক্ষণ আগে বলছিল নির্বাচনের আগে সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকুন, অর্থাৎ কোথাও নির্বাচনের কথা শোনা যাচ্ছে, কিন্তু সেটা কতটা সিরিয়াসলি নেওয়া যেতে পারে? আসলে সংস্কারের জন্য ঐক্যবদ্ধ থাকবে। সংস্কারটা কি? এতদিনে বোঝা গেল সংস্কার হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগের উপস্থিতিকে নিশ্চিহ্ন করে দেওয়া বাংলাদেশ, এটাই সংস্কারের মূল লক্ষ্য ছিল। সেনাবাহিনী নিয়ে যখন কথা বলা হয়, দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেনা অভ্যুত্থান, মানে সেনা ক্ষমতা দখল করে একটা মানে আধিপত্য বিস্তারকারী শক্তি হবে। আর একটা হচ্ছে সেনা সহায়তা করবে গণতন্ত্রের পথে একটা রাষ্ট্রকে নিয়ে যেতে। আমরা বাংলাদেশে এখন যেটা প্রয়োজন বলে মনে করছি সেটা হচ্ছে দ্বিতীয় ভূমিকা, যে গণতন্ত্রের পথে অগ্রসর করতে গেলে অন্তর্বর্তী সরকার বাধা সৃষ্টি করছে, নির্বাচনকে ডিলে করছে। ফলে এই জায়গায় সেনাবাহিনীর উচিত অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে তাদেরকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশে বাধ্য করা, এবং সেখানে অবশ্যই সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতি মানে বৈধতা দেওয়া এবং আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করা, এটাকে নেগেট করা, মানে এটা যাতে এটা ঠিক নয়, এটা বৈধ নয়, এইরকম একটা নির্দেশিকা জারি করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে। এই জায়গায় এটা একটা সাংবিধানিক সংকট বাংলাদেশে, সেটা সাংবিধানিক স্বীকৃত যে প্রতিষ্ঠানগুলো আছে তারাই সেটাকে ঠিক করতে পারে, এবং সেনাবাহিনী তার মধ্যে অন্যতম। হ্যাঁ, এখন যে শক্তিগুলো, পাশ্চাত্যিক শক্তিগুলো প্রতি মুহূর্তে শেখ হাসিনা কিভাবে নির্বাচন করা উচিত, পর্যবেক্ষক থাকা উচিত, কত রকমের জ্ঞান ডসিয়ার প্রয়োগ করতেন, তারা কিন্তু ইউনুসকে কিছু বলছেন না। যাদের দেশে 5 বছর একটা সরকার থেকে নিয়ে তারাও জ্ঞান দিচ্ছে, এরা শুনছে। এক্স্যাক্টলি, মানে কি আসিফ নজরুলকে দেখেছো? এ আরেক চরিত্র, বলো। তাহলে এইরকম আসছি আমি কোথাও একজন আমাদের সঙ্গে উজ্জ্বল সাহা রয়েছেন মালদা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আইহো মালদা থেকে উজ্জ্বল কুমার সাহা বলছি। হ্যাঁ বলছি, আমরা বাংলাদেশকে আমাদের দেশ থেকে যতটা সাহায্য করি, ওনারা ততটাই আমাদের প্রতি বিরূপ আচরণ করছে। ওদের অনেক প্রোডাক্ট এখানে চলে, প্রাণ থেকে বস্ত্র শিল্প, সেগুলো যাতে না চলে তাদেরকে যেন একেবারে ব্যান করে দেওয়া হয়, এটাই আমি আশা রাখছি। হ্যাঁ সেটা ঠিকই। মালদা তো খুব মানে এই যে প্রোডাক্ট বললেন, কলকাতা শহরেও আছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে প্রাণ বা এই ধরনের যে সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা, প্রচুর কর্মসংস্থান বাংলাদেশে তারা তৈরি করেছেন।
আপনি বলছেন পুরো ব্যান করে দিতে? হ্যাঁ, ব্যান করেই দেওয়া উচিত, কারণ ওরা আমাদের সাথে বাদরামো করছে এই মুহূর্তে, আমাদেরও ওরকম করে রাখা উচিত। ওকে, ধন্যবাদ। উজ্জ্বল কুমার শাহ মালদা থেকে এরকম বলছেন, আপনি কিছু বলতে চাইছেন? আচ্ছা, এইটা না আমরা একটু মানে একটু বেশি ইমোশনাল হয়ে সবসময় বলি যে অমুকের দেশকে ব্যান করে দেবো, ওদের প্রোডাক্ট ইউজ করব না। আমি এখন টার্কি বা আজারবাইজানের কথা বলছি না, আমি বাংলাদেশের কনটেক্সটেই বলছি। আমার রাদার মনে হয় ঠিক উল্টোটা করা উচিত। আপনি ম্যাক্সিমাম ইউজ করুন যাতে বাংলাদেশের ইকোনমির, আপনার ইকোনমির প্রতি একটা নির্ভরশীলতা তৈরি হয়। সরকারের যখন ঠিক সময় মনে হবে যে ওটাকে ব্যান করার, তারা বন্ধ করবে। কারণ আপনার যদি তার ইকোনমিতে কোনো ডেপথ না ক্রিয়েটেড হয়, তাহলে তাকে আপনি ধাক্কাটা দেবেন কোথায়? তো আগে সেই ডেপথটা ক্রিয়েট করুন, ধাক্কা সরকার দেবে, ঠিক সময় দেবে। বাংলাদেশ ফেভার্ড নেশন ছিল তো, পশ্চিমবঙ্গে ভালো গার্মেন্টস, ফিনিশড গার্মেন্ট যথেষ্ট ভালো তৈরি হয়, আমরা তো দেখেছি। সেই জিন্সের প্যান্ট হোক বা যা কিছুই হোক, আমাদের কলকাতার অদূরে চটা বলে যে জায়গাটায় রয়েছে, বা এইসব জায়গা আপনি খুব ভালো জানেন, এইসব তৈরি হয়। তথাপি বাংলাদেশের গার্মেন্টসের একটা এখানে আসতো, বিক্রিও হতো বিভিন্ন জায়গায়, অন্য দেশেও যেত, সেটা অবশ্য যাবে, বা প্রাণের প্রোডাক্ট বা অন্যান্য কিছু। এখনও বাংলাদেশকে ভারত থেকে নিতে প্রায় $950 বিলিয়ন মতো, কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট এটা হলো। তা আমার কথা হচ্ছে, যারা বয়কটের ডাকটা দিল, তারা বাংলাদেশে উৎপাদন প্রক্রিয়াটাকে প্রস্তুত কেন তারা আগে করলো না, বা সেই ক্ল্যারিয়ান কলটা কেন তারা দিল না? তারা যদি প্রকৃতই বাংলাদেশের মানুষের ভালো চায়, সেখানে তাহলে উৎপাদন শক্তি যদি বাড়াতো, আরো মানুষের কর্মসংস্থান হতো, আরো মানুষের হতো, তাহলে তো এই প্রশ্নটা থাকতো না। এটা কিন্তু তারা করলো না। বয়কটের ডাক, ভারত বয়কটের ডাক সবার প্রথম দিয়েছিল বাংলাদেশ। এবং এই যে তথাকথিত গণ অভ্যুত্থান, তার আগে ওরা মানে দোকানে দোকানে গিয়ে বলেছে যে উজালা বিক্রি করবে না, ডাবরের প্রোডাক্ট বিক্রি করবে না, অমুক তমুক বিক্রি করবে না, কারণ এগুলো ভারতীয়। কারণ একটাই, তো যে আন্দোলনটা ধ্বংসের ওপর দাঁড়িয়ে আছে, যে আন্দোলনটা ঘৃণার ওপর দাঁড়িয়ে আছে, যে আন্দোলনটা হিন্দু এবং ভারত বিদ্বেষের ওপর দাঁড়িয়ে আছে, তারা একটা প্যারালাল কনস্ট্রাকটিভ কিছু করবে, এটা মানে আপনার কেন মনে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তারা কি করে একটা কিছু তৈরি করবে? তারা তো ধ্বংসের ওপরেই দাঁড়িয়ে আছে। আপনি বলছেন যে তারা একটা প্যারালাল মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতো, যেটার মাধ্যমে বা মানে বাংলাদেশের যে ভারত নির্ভরশীলতা আছে সেটা কেটে উঠতো। সেটা কখনোই সম্ভব না, তার কারণ ভারত মানে ওখানে ইনভেস্ট করার মতন টাকা ওদের নেই, বাইরে থেকে কেউ ইনভেস্ট করবে না। কারণ রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা তাহলে কি? এখন বাংলাদেশের যা রাজনৈতিক অবস্থা, তাতে বিদেশিরা কতটা ইনভেস্ট করতে পারে বাংলাদেশে? একদম হচ্ছে না তা না। ইউনিস আসার পরে দু একটা ফ্রান্স, জার্মানি ইত্যাদি ইত্যাদি থেকে লোকজনকে ডেকে এনেছে, কিন্তু তার যে এই ঔদ্ধত্য যে ভারত নয়, আমরা সেভেন সিস্টারকে মানে আগলে রেখেছি এবং আমরা হচ্ছে গার্জিয়ান অফ দ্য সি। এই যে গার্জিয়ান অফ দ্য সি, তাহলে আপনি সি এর গার্জিয়ান, আপনি ব্যবসা করুন আপনার মতো করে, অন্য যে দেশের সাথে করতে চান করুন। কিছু বলার আছে? সময় শেষ। না, দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রথম কথা আমি বলি যে এই উদ্ভূত পরিস্থিতিতে মানে অনেকটা মনে হচ্ছে কি বলুন তো, সেই এমার্জেন্সির সময় জয়প্রকাশ নারায়ণকে যেরকম অ্যারেস্ট করাটা যেরকম একদম সেই ইন্দিরা গান্ধীর মানে ব্যাকল্যাশ হয়ে গেল, মানে কফিনে শেষ পেরেক হয়ে গেছিলো, সেরকম আওয়ামী লীগকে ব্যান করাটাও কিন্তু অনেকটা ওরকম মানে শেষ কফিনে শেষ পেরেকের মতনই হতে চলেছে। বিষয়টা হচ্ছে, দেখুন, এই যে উৎপাদন না বাড়িয়ে কেন এই বয়কট ইন্ডিয়া ডাকটা দেওয়া হয়েছে, তার একটা কারণ আছে। আপনি যদি ধরে নিন ভাড়া বাড়িতে থাকেন এবং আপনি যদি দেখেন আপনার ছাদটা লিক করছে, আপনি কি করবেন? আপনি একটা এমসিল লাগিয়ে দেবেন যে লিকটা যাতে বাবা কয়েকদিনের জন্য বন্ধ থাকুক, আমি তো পরের বছর তো ভাড়া বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যাব। আপনার নিজের বাড়ি হলে আপনি ওটাকে প্লাস্টার করবেন। তো এরাও জানে যে এরা টেম্পোরারি, এদের বেশি দিন আয়ু নেই, তো যতদিন আছে ততদিন কোনো রকমের ঠেকনা দিয়ে চলুক না। কি দরকার এই উৎপাদন বাড়ানো, এই দাঁড়ানো? লং টার্ম কোনো পলিসি এদের নেই তো। এরা শর্ট টার্ম এই চাটুকারিতা দিয়ে যতক্ষণ চলছে ততক্ষণ চলবো। আজকের মতো জনমত এই পর্যন্ত, সময় একদম অতিক্রান্ত। আরও বিস্তৃতভাবে আরও অনেক কথা প্রত্যেক দিনই এই কারণেই চলতে থাকবে। তার কারণ এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে অঞ্চলের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, সেই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বড় বড় যে সমস্ত প্লেয়াররা রয়েছে, সেই প্লেয়াররা ঠিক কী ভূমিকা নিচ্ছে এবং সেখানে বাংলাদেশের সেখানকার মানুষ এবং তার রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় কিভাবে অবস্থান নিচ্ছে, তার প্রত্যেক দিনের এই বিশ্লেষণ আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এই প্রক্রিয়া আপাতত নিশ্চয়ই জারি থাকবে, তার কারণ
এই উপমহাদেশে শান্তি প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলেই উন্নয়ন সম্ভব। এবং সেই প্রক্রিয়ার মধ্যে সংবাদ মাধ্যম হিসাবে আমরা শুধু সেটুকুই দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি মাত্র। ধন্যবাদ ডক্টর প্রদীপ্ত রায় আপনাকে, স্নেহায়ন সরকার বিজেপি মুখপাত্র আপনাকে, এবং ডক্টর প্রদীপ চ্যাটার্জি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।